নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে সূর্যগ্রহণ, জানেন তো? না, জানেন না। আংশিক সূর্যগ্রহণ, এবং সেটা আমাদের দেশ থেকে দেখা যাবে না, অন্য দেশ থেকে দেখতে হবে। কাজে কাজে এই সূর্যগ্রহণটাকে আমরা আমাদের দেশে থেকে আবগুলিশ করে দিতে পারি। বৈজ্ঞানিক দিক থেকে সূর্যগ্রহণ, কিন্তু আমাদের দেশে সেই গ্রহণ দেখা যাবার কোনো সম্ভাবনা নেই। এবারে তাহলে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 15ই চৈত্র 1431, ইংরেজির 29শে মার্চ 2025, শনিবার। আজ কিন্তু অমাবস্যা, চাঁদ উঠবে না। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 38 মিনিট, সূর্যাস্তের সময় 5টা বেজে 47 মিনিট বিকেল। নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র, জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। রাত্রি 8টা বেজে 11 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন, আমরা খাণ্ডবপ্রস্থ নিয়ে কথা বলছিলাম। খাণ্ডব বনে পাণ্ডবেরা নগর তৈরি করছেন এবং সেই খাণ্ডব বনের একদিকে থাকেন তক্ষক নাগ। তিনি ইন্দ্রের বন্ধু, ফলে ইন্দ্র এই খাণ্ডব বনটাকে রক্ষা করেন। এদিকে বনে তো মাঝে মাঝে আগুন লাগে। আপনারা জানেন যে বনে আগুন লাগে, দাবানল হয়। তার বিজ্ঞানসম্মত কারণে আমরা জানি যে শুকনো সময়ে কাঠে কাঠে ঘষে আগুন ধরে ওঠে এবং তারপর সেটা ছড়িয়ে পড়ে চারপাশে। তা পুরাণের গল্প অনুযায়ী অগ্নি বহুবার এই খাণ্ডব বন দগ্ধ করবার জন্য চেষ্টা করেছেন, পারেননি। ইন্দ্র আছেন। তো এবারে তিনি ব্রাহ্মণের বেশে কৃষ্ণ আর অর্জুনের কাছে এসেছেন, এসে বলছেন আমি খুব ক্ষুধার্ত, মানে খাণ্ডব বনটা যদি দহন করা যায় আর কি, এইরকম একটা ব্যাপার। তো এই যে খাণ্ডব বন দহন করবেন অগ্নি, তার পেছনে একটা গল্প আছে। সেই গল্পটা দিয়ে শুরু করব আজকে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। অপরোক্ষানুভূতি এই শিরোনামে একটি প্রবন্ধ, একটি বক্তৃতা লন্ডনে দিয়েছিলেন, সেটির খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। এই যে মানসিক চাপ আমাদের নিতে হয়, মানসিক চাপের হাত থেকে নিস্তার পাওয়ার রাস্তা থেকেও জানি না প্রায় আমরা। তো স্বামী গোকুলানন্দ তিনি একটি গ্রন্থ রচনা করেছেন, ছোট গ্রন্থ, মানসিক চাপ কমাবার উপায় কি, সেইটার থেকে আমরা পড়ে শোনাচ্ছি। তো সেইটা শোনাবো। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে আজ শনিবার, আজ মহাপুরুষের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন, বলতে বসেছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। যে খাণ্ডব বন দহন করবার জন্য যে অগ্নি এত এত আগ্রহী, কৃষ্ণ এবং অর্জুনের কাছে ব্রাহ্মণের বেশে চলে এসেছেন, চলে এসে প্রার্থনা করছেন, এর পেছনে একটা গল্প আছে। সে গল্পটা বলি আপনাদের। বহু বহু পুরাকালে এক রাজা ছিলেন, তার নাম ছিল শ্বেতকী। তো এই যে শ্বেতকী রাজা, তিনি অনেকগুলো যজ্ঞানুষ্ঠান করেন। তো দীর্ঘদিন ধরে সেই যজ্ঞ চলে, একের পর এক যজ্ঞ চলছে, একের পর এক যজ্ঞ চলছে, একের পর এক। তো পুরোহিতেরা খুব ক্লান্ত হয়ে পড়েছেন এবং যজ্ঞের এই যে আগুন, অনবরত আগুন জ্বলছে, তো সেই আগুনের দিকে তাকিয়ে থাকা, সেই আগুন থেকে ধোঁয়া বেরিয়ে আসছে, সেই ধোঁয়া চোখে লাগছে, তাদের সব চোখ নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা হয়। তো পুরোহিতরা বললেন যে বাবা, এই না না এই কি, এই অসম্ভব, এই চোখ টোক নষ্ট হয়ে যাবে, এই তো বন্ধ হয়ে যাব, এই রাজা, পাগল রাজা, এই ক্রমাগত যজ্ঞ করে যাচ্ছে, না ছেড়ো, যজ্ঞ করবো না বলে যজ্ঞ মাঝপথে রেখে ওই পুরোহিতেরা বললেন যে না, আমরা আমরা বিদায় নিচ্ছি।
তো রাজা তাদের ডেকে বললেন যে না, 100 বর্ষ ধরে যজ্ঞানুষ্ঠান করব। তো পুরোহিতরা তো চলে গেছেন আগের যজ্ঞ ছেড়ে। পরের পুরোহিতরা কেউ রাজি হচ্ছেন না, যে না, আমরা মহারাজ শ্বেতকীর আয়োজনের যে যজ্ঞ তাতে আমরা অংশ নিতে চাই না। তখন শ্বেতকী তো ভয়ানক ক্রুদ্ধ হয়ে উঠলেন। উঠে তিনি হিমালয় পর্বতে চলে গেলেন। হিমালয় পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। তো সেই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব আবির্ভূত হলেন তার সামনে। তো সে তো কি বললেন যে এই ব্যাপার, আপনি কিছু একটা ব্যবস্থা করে দিন। তখন মহাদেব বললেন যে আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্রাহ্মণ তো রাজি হচ্ছে না, মহর্ষি দুর্বাসাকে বলো। মহর্ষি দুর্বাসাকে আমি বলে দিচ্ছি, তুমি বলো, তিনিই তোমার যজ্ঞের পুরোহিত হবেন। তার চেয়ে ভালো আর কি হতে পারে। সে তো কি দুর্বাসাকে বললেন যে আপনি আমার যজ্ঞের পুরোহিত হন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। আমি বলছি খান্ডবপ্রস্থ সম্পর্কে। রাজা শ্বেতকীর গল্প। ফিরে আসছি গানের পর। গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দুর্বাসা তো পুরোহিত হলেন শ্বেতকীর যজ্ঞে, এবং সেই যজ্ঞে বিরাট যজ্ঞ চলছে, অনেক দিন ধরে যজ্ঞ চলছে, 100 বর্ষ ধরে যজ্ঞ চলছে। তাতে ঘৃতাহুতি দেওয়া হলো, এই সমস্ত দেয়া হচ্ছে। তো শ্বেতকীর সমস্যাটা তো মিটে গেল, তিনি পুরোহিত পেয়ে গেলেন মহাদেবের পরে। কিন্তু এই যে 100 বছর ধরে যজ্ঞ চলছে, তাতে ঘি দেওয়া হচ্ছে, সেই ঘি তো অগ্নিতে অর্পিত হচ্ছে, মানে অগ্নি তো সেই ঘিগুলো খাচ্ছেন। খেতে 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 তার অগ্নিমান্দ দেখা দিল। তার আর খিদে হয় না, তার পেটের গোলমাল, এই সমস্ত নানান রকম হয়ে গেল অগ্নির। তো অগ্নি তখন প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে বললেন যে প্রভু, কি করব আমি, এইরকম একটা অবস্থা। তা প্রজাপতি ব্রহ্মা বললেন যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, জীবজন্তুদের দগ্ধ করে তাদের যদি চর্বি ভক্ষণ করো, তাহলে তোমার রোগ সেরে যেতে পারে। তার মানে এত জীবজন্তু পাওয়া যাবে কোথায়? যদি খান্ডব বন দহন করা যায়, খান্ডব বনে যদি আগুন লাগিয়ে দেওয়া যায়, সেই আগুনে জন্তু জানোয়ার যত আছে এই বনের মধ্যে সব পুড়ে মরে যাবে, এবং অগ্নি তাদের যে মেদ, সেই মেদ ভক্ষণ করে তার রোগমুক্তি ঘটবে। কিন্তু ওই যতবার অগ্নি খান্ডব বন দগ্ধ করবার জন্য চেষ্টা করেন, ততবার তাকে বিফল হয়ে ফিরতে হয়। তার কারণ খান্ডব বনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন দেবরাজ ইন্দ্র, তক্ষকের বন্ধু, এবং দেবরাজ ইন্দ্র হচ্ছেন বৃষ্টির দেবতা। যেই আগুন জ্বলবে তিনি বৃষ্টি ফেলে দেবেন, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়বে, আগুন নিভে যাবে, হয়ে গেল কম্ব ফতে। এই হলো গন্ডগোল। শেষ পর্যন্ত ব্রহ্মা এর প্রতিকার স্বরূপ নরনারায়ণ ঋষির মর্তে কৃষ্ণ ও অর্জুন রূপে আবির্ভাবের কথা অগ্নিকে জানালেন যে তুমি এদের বলো, এরা একটা ব্যবস্থা করে দিতে পারবেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর গানের পর অপরোক্ষানুভূতি, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম অপরোক্ষানুভূতি। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। অতএব আমরা দেখিতেছি, মানবীয় ধারণা জগৎ সম্বন্ধে সবটুকু ব্যাখ্যা করিতে পারে না। জগৎ সমস্যার সমাধান করা তো দূরের কথা, জগৎ সম্বন্ধে মানুষ যে দারুণ স্বার্থপর মীমাংসা করে, তাহা গ্রহণ করিলে প্রচন্ড ভ্রমে পড়িতে হইবে। বাহ্য জগৎ হইতে জগৎ সম্বন্ধে যে মীমাংসা পাওয়া যায়, তাহার দোষ এই যে আমরা যে জগৎ দেখি তাহা আমাদের নিজেদের জগৎ মাত্র। সত্য সম্বন্ধে আমাদের যতটুকু দৃষ্টি ততটুকু মাত্র। প্রকৃত সত্য, সেই পরমার্থ বস্তু কখনো ইন্দ্রিয়গ্রাহ্য হইতে পারে না। কিন্তু আমরা জগৎকে ততটুকুই জানি যতটুকু পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভূত হয়। মনে করো আমাদের আরেকটি ইন্দ্রিয় হইল
তাহা হইলে সমুদয় ব্রহ্মাণ্ড আমাদের দৃষ্টিতে অবশ্যই আর এক রূপ ধারণ করিবে। মনে করো আমাদের একটি চৌম্বক ইন্দ্রিয় হইল, তখন চৌম্বক উপলব্ধি হইতে লাগিল। জগতে হয়তো এমন লক্ষ লক্ষ শক্তি আছে যাহা অনুভব করিবার জন্য আমাদের কোনো ইন্দ্রিয় নাই। আমাদের ইন্দ্রিয়গুলি সীমাবদ্ধ, বাস্তবিক অতি সীমাবদ্ধ, আর ওই সীমার মধ্যেই আমাদের সমগ্র জগৎ অবস্থিত, এবং আমাদের ঈশ্বর আমাদের এই ক্ষুদ্র জগতের মীমাংসা মাত্র। কিন্তু তাহা কখনো যাবতীয় সমস্যার মীমাংসা হইতে পারে না। কিন্তু মানুষ তো থামিতে পারে না, মানুষ চিন্তাশীল প্রাণী। সে এমন এক মীমাংসা করিতে চায় যাহাতে জগতের সকল সমস্যার মীমাংসা হইয়া যাইবে। প্রথমে এমন এক জগৎ আবিষ্কার করো, এমন এক পদার্থ আবিষ্কার করো যাহা সকল জগতের এক সাধারণ তত্ত্বস্বরূপ, যাহাকে আমরা ইন্দ্রিয় গোচর করিতে পারি বা না পারি, কিন্তু যাহাকে যুক্তি বলে সকল জগতের ভিত্তিভূমি, সকল জগতের ভিতরে মণিগণ মধ্যস্থ সূত্রস্বরূপ বলিয়া বিবেচনা করা যাইতে পারে। যদি আমরা এমন এক পদার্থ আবিষ্কার করিতে পারি যাহাকে ইন্দ্রিয় গোচর করিতে না পারিলেও কেবল অকাট্য যুক্তি বলে উচ্চ নীচ সর্বপ্রকার স্তরের সাধারণ ভূমি, সর্বপ্রকার অস্তিত্বের ভিত্তিভূমি বলিয়া সিদ্ধান্ত করিতে পারি, তাহা হইলে আমাদের সমস্যা কতকটা মীমাংসার কাছাকাছি হইল বলা যাইতে পারে। সুতরাং আমাদের দৃষ্টিগোচর এই জ্ঞাত জগৎ হইতে মীমাংসার সম্ভাবনা নাই, কারণ ইহা সমগ্র ভাবের আংশিক অনুভূতি মাত্র। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার কথামৃত ফিরে আসছি। আমি আপনাদের সৌমিত্র বসু। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃতে ঠাকুরের সঙ্গে মনির কথাবার্তা হচ্ছে। তো মনি ঠাকুরকে একটা কথা জিজ্ঞেস করছেন, বলছেন যে আচ্ছা আপনি তো বলেছিলেন দুটি জিনিস বই তো আর কিছু নাই, ব্রহ্ম আর শক্তি, আর আপনি বলেছেন জ্ঞান। ব্রহ্ম জ্ঞান হলে ওই দুটো এক বোধ হয়, এই একের দুই নেই। এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছিল এই কথামৃত এই পর্বে। তো ঠাকুর বলছেন হ্যাঁ, চিজ নেবে তো কাঁটাবন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়েই হোক, যে কোনো জায়গা দিয়েই হোক না কেন, তোমাকে আসল জায়গাটায় পৌঁছতে হবে। পথটা বড় কথা নয়, পথের কষ্টটা বড় কথা নয়, উপায়টা বড় কথা নয়, যে কোনো উপায় তোমাকে পৌঁছতে হবে। সেই উপায়টা আমি তোমার পায়ে নিজেকে সমর্পণ করে দিলাম এরকম করে হতে পারে। সেই উপায়টা আমি তোমায় খুঁজতে 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 খুঁড়তে 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 শেষ পর্যন্ত পেলাম এরমটা হতে পারে। আমি তোমাকে ভয় দেখিয়ে শত্রুভাবে আরাধনা করে আমি তোমাকে লাভ করলাম রাবণের মতন, সেইটা হতে পারে। দেখা দেবে না মানে দেখা দিতে বাধ্য তুমি। আমি তোমার শত্রু হয়ে যাব, তুমি অনুক্ষণ আমার চিন্তা করবে, ও কি করবে রে বাবা, আমার কি করবে, কোন দিক থেকে আমাকে আক্রমণ করবে, এইসব চিন্তা করবে। সেই ফাঁকে আমি তোমার মনের মধ্যে ঢুকে যাচ্ছি। তো যে কোনো ভাবে হোক তাকে ছুতে হবে, তাকে স্পর্শ করতে হবে, তাকে পেতে হবে। তো নানা মত বটে, এই নানান মতের জন্য সাধু সেবা হলো না, ন্যাংটা বলতো। এক জায়গায় ভান্ডারা হচ্ছিল, অনেক সাধু সম্প্রদায়, সবাই বলে আমাদের সেবা আগে তারপরে অন্য সম্প্রদায়। কিছুই মীমাংসা হলো না, শেষে সকলে চলে গেল আর বেশ্যাদের খাওয়ানো হলো। এইটা না খুব হয় জানেন তো, মানে আমি জানি না এই দুটোর মধ্যে তুলনা করা ঠিক কিনা। আমাদের গ্রামে আমি দেখেছি যে এক ধরনের অহংকারের জায়গা থেকেও কিন্তু এই পুজোর মধ্যে ধরুন, ধর্মানুষ্ঠানের মধ্যে ধরুন, অনেক সময় অহংকার ঢুকে পড়ে। অহংকারটা কিরকম, পুরনো কলকাতাতে হতো, আমাদের গ্রামের বাড়িতে হয়। ধরুন আমাদের গ্রামের যে আমাদের বাড়ি, সেখানে দুর্গাপুজো হয়তো, আবার পাশাপাশি বিশ্বাসদের বাড়িতে দুর্গাপুজো হয়, আর একটা জায়গায় এরকম সব হয় টয়। তো বিসর্জনটা কার আগে হবে কার পরে হবে, এইটা নিয়ে কিন্তু এক ধরনের একটা বিভেদ বলুন, একটা মতভেদ বলুন, এক ধরনের একটা শত্রুতা শব্দটা এখন আর ব্যবহার করা যায় না, কিন্তু এক ধরনের রেষারেষি আছে। তো এই যে আমাদের সেবা আগে ওদের সেবা পরে, তার মানে আমরা বড় ওরা ছোট, আমরা প্রধান, আমাদের ঠাকুর আগে বিসর্জন যাবে, আমাদের এই যে গন্ডগোলটা, তো
পুরনো কলকাতা নিয়ে যে সমস্ত গল্প উপন্যাস পড়েছি তাতে এরকম আছে যে একদম তাই নিয়ে মারপিট দাঙ্গা টাঙ্গা হয়ে যেত, যে কার ঠাকুর আগে বিসর্জন যাবে। এও প্রায় সেই রকমই আর কি, যে কার সেবা আগে, কার সেবা আগে, এই ঝগড়াঝাঁটি করে কারুরই সেবা হলো না, শেষ পর্যন্ত ঠাকুর বলছেন বেশ স্বাদের খাওয়াটা হলো। তো সবাই বলে, ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ, সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। শুনছেন কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর আরো খানিকটা পাঠ করে শোনাবো আপনাদের। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে দেখো, নারায়ণ শাস্ত্রীর কিন্তু খুব বৈরাগ্য হয়েছিল। এত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয়। কারুর কারুর যোগীর লক্ষণ দেখা যায়। এই যে সংসারটা, মানে এটা আমরা যুক্তি দিয়ে কিন্তু সবাই খুব ভালো করে বুঝি, তাই না? যে সংসারটা আসলে অনিত্য, এ তো ঘটনা। আমি আমার কম বয়সে যেরকম দেখতে ছিলুম, একেবারে বাচ্চা বয়সে আমি নাকি গোপাল ঠাকুরের মতন দেখতে ছিলুম। আমাকে সবাই খুব আদর করতো, চটকাতো, অমুক করতো, তমুক করতো, সব করতো। গোপাল নামও ছিল আমার। তারপরে বড় হতে হতে এখন বুড়ো হয়ে গেছি। এখন কিরকম একটা অন্যরকম দেখতে হয়ে গেছে। আমি, আমার এই দেহ, আমার এই মন, আমার চারপাশের যা কিছু সমস্তটাই নিয়ত পরিবর্তনশীল, তার ফলে অনিত্য। এটা একদিন সমস্তটা ধ্বংস হয়ে যাবে, আমিও ধ্বংস হয়ে যাব, সমস্তটা ধ্বংস হয়ে যাবে। তাহলে নিত্যের একটা খোঁজ করা যাক। এইটা তো হচ্ছে সোজা কথা, মোদ্দা কথা বলুন এইটা তো। হ্যাঁ, নিত্যের একটা খোঁজ করা যাক। এটা আমরা মনে রাখি না। আমরা অনিত্য নিয়ে এত বেশি জড়িত হয়ে আছি। আমি সবাইকে সন্ন্যাসী হবার কথা বলছি না, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেননি, কিন্তু এত জড়িত হয়ে আছি যে আমরা ওই নিত্যের কথাটা খুব, কিন্তু কারুর কারুর মনে হয় যে না, কিচ্ছু না, চলে যাই, এখান থেকে চলে যাই, কোনো পিছু টান রাখবো না, এই বলে। যেমন নারায়ণ শাস্ত্রীর কথা বলছেন, তো মনি জিজ্ঞেস করছেন, বলছেন তোমাকে ষট চক্রের বিষয়ে কিছু বলে দিতে হবে। যোগীরা ষট চক্র ভেদ করে তার কৃপায় তাকে দর্শন করে। ষট চক্র শুনেছ? ঠাকুর বলছেন, তো মনি বলছেন বেদান্ত মতে সপ্তভূমি। ঠাকুর বলছেন বেদান্ত নয়, বেদ মত। ষট চক্র কিরকম জানো? সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে, যোগীরা দেখতে পায়। যেমন মোমের গাছের ফল পাতা, তো মনি বলছে হ্যাঁ হ্যাঁ দেখতে পায়, যোগীরা দেখতে পায়। একটা বইয়ে আছে একরকম কাঁচ আছে, তার ভেতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায়। বুঝতেই পারছি যে ম্যাগনিফাইং গ্লাসের কথা বলছেন, কিন্তু ঠাকুরকে ম্যাগনিফাইং গ্লাস ওই রকম শক্ত ইংরেজি বললে ঠাকুর হয়তো বুঝতে পারবেন না, সেই জন্য এরকম করে বলছে কাচের ভেতর দিয়ে, যার ভেতর দিয়ে কোনো ছোট জিনিসকে খুব বড় করে দেখায়। সেই রকম যোগের দ্বারা ওইসব সূক্ষ্ম পদ্ম দেখা যায়। এটা আমাদের ওই চোখটা নেই, ফলে আমরা জানি না ওই সূক্ষ্ম পদ্ম দেখা যায় কি না যায়, সেটা আমরা জানি না। কিন্তু যিনি দেখতে পান, যেমন আমাদের কান সব রকম শব্দ শুনতে পায় না, আমাদের চোখ সবকিছু দেখতে পায় না। আমি কিছুদিন আগে স্বামী বিবেকানন্দের একটা রচনা থেকে পড়ে শোনাচ্ছিলাম আপনাদের, তার মধ্যে এই কথাটা আছে। কিন্তু সেই রকম করেই আমরা আমাদের পৃথিবীর বাস্তবতাকে মনে করে নিয়েছি। সেই বাস্তবতাটাই, সেই সত্যটাই একমাত্র সত্য নয়। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবারে আপনার মানসিক চাপ থেকে মুক্তির উপায়, তাই নিয়ে স্বামী গোকুলানন্দের রচনা। ফিরে আসছি গানের পর। মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। তো এর আগে একটা গল্প বলছিলাম আগের দিন, মনে আছে হয়তো। সেটা হচ্ছে বাবা মা, ছেলে খুব প্রতিষ্ঠিত, তার বিয়ে দিয়েছেন অন্য সম্প্রদায়ের একজনের সঙ্গে। বিয়ের পর থেকে শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া, ছেলেকে নিয়ে আলাদা হয়ে গেছে। তার ফলে বাবা মার খুব কষ্ট, এবং তারা এই স্বামীজির কাছে এসেছেন যে আপনি এর একটা কিছু উপায় বার করে দিন। কি করে কি, তার
গোকুলানন্দ বলেছেন যে ঠিক আছে, ছেলেকে একবার আনতে পারবেন, এই পর্যন্ত বলেছিল। তারপর পড়ে শোনাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দিন 15 পরেই ছেলেটির বাবা আমাকে ফোন করে জানালেন যে তিনি ছেলেকে নিয়ে আসছেন আমার কাছে। আমার কিন্তু অত্যন্ত আশা ছিল যে ব্যাপারটা আমি নিষ্পত্তি করতে পারবো, অন্ততপক্ষে ছেলেটির সঙ্গে কথা তো বলতে পারবো। কিন্তু যখন সে এলো আমার কাছে, দেখলাম সেও যথেষ্ট মানসিক চাপে ভুগছে। আমি বুঝতে পারলাম সে আদৌ তার বাবা মার কাছে ফিরতে চায় না। কিন্তু শিগগিরই স্ত্রীর সঙ্গেও তার বাঁধল সংঘাত, চিড় ধরল সম্পর্কে। স্বভাবতই মানসিক চাপ তার আরো বেড়ে গেল। স্ত্রীর কাছ থেকে সে আবার তার বাবা মার কাছেই ফিরে এলো। আমি নিশ্চিত ছিলাম যে এবার নিশ্চয়ই সব গোলমাল মিটে যাবে, চারজনেই একসাথে সুখে শান্তিতে থাকবে। কিন্তু দুর্ভাগ্য তা হলো না। ছেলেটি আবার এলো আমার কাছে। চা বিস্কুট খেতে খেতে বেশ খোলামেলা ভাবেই সে তার সব কথা আমাকে বলল। সে আমাকে জানালো যে তার স্ত্রী তাকে পরিত্যাগ করেছে, আর তাই সে ফিরে এসেছে তার মা বাবার কাছে। আমি সব শুনলাম, তারপর জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, তুমি এখন কি করতে চাও? সে বলল, আমার স্ত্রী আমাকে পরিত্যাগ করেছে ঠিকই, কিন্তু আমি তাকে কিছুতেই ছাড়তে পারছি না। আমি আবার তার ভালোবাসা ফিরে পেতে চাই, আমি তার সঙ্গেই আবার মিলতে চাই। ঈশ্বরের কি বিচিত্র লীলা! দিল্লির মতো শহরে এরকম ঘটনা তো খুব স্বাভাবিক। এবং মনে রাখবেন, মানসিক চাপের এটাই একমাত্র কারণ নয়, আরো কারণ আছে। আর একটা ঘটনার কথা বলি, শুনুন। একদিন একটি পরিবার আমার কাছে এলেন। এরা ভারতের বাইরে থাকতেন, সম্প্রতি দিল্লি ফিরে এসেছেন। এদের একটি মাত্র কন্যা। দিল্লিতে তাকে এখন ভালো স্কুলে ভর্তি করাই সমস্যা। ফলে মনে এখন তাদের একরাশ উদ্বেগ আর দুশ্চিন্তা। একইভাবে আরেক দম্পতি আমাকে এসে বললেন যে তারাও তাদের মেয়েকে একটি ভালো স্কুলে ভর্তি করাতে চান, কিন্তু সমস্যা কি জানেন? মেয়েকে ভর্তি করাতে তাদেরকেও পরীক্ষায় বসতে হবে। বুঝুন ঠেলা। তাদের মনে শান্তি নেই, রাতে ঘুম নেই, দুশ্চিন্তায় অস্থির। আবার কখনো কখনো কোনো ভক্ত এসে বলেন, স্বামীজি, ঝুট ঝামেলা আমার ভালো লাগে না, আমি নিশ্চিন্ত জীবনযাপন করতে চাই, কিন্তু কাজকর্মেও দক্ষতা আমার চাই। অথচ অফিসে 8 ঘন্টা তুমুল পরিশ্রম করেও কাজ আমার শেষ হয় না। আমি আরো দ্রুত, আরো বেশি কাজ করার চেষ্টা করি, ফলে চাপ আর দুশ্চিন্তায় আমাকে ভীষণ রকম ভুগতে হয়। বুঝতেই পারছেন আমার মনের কি অবস্থা। সামান্য ব্যাপারেই ভীষণ উত্তেজিত হয়ে পড়ি, অল্পেই একেবারে মাথা গরম হয়ে যায়। এটা কোনো বিশেষ ঘটনা নয়, বলতে পারেন এটা কম বেশি সমগ্র বিশ্বের ছবি। শুনলেন মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। কতগুলো উদাহরণ দিলেন স্বামী গোকুলানন্দ। তার সূত্র ধরে তিনি নিশ্চয়ই আমাদের এখান থেকে, এই চাপ থেকে বেরোবার রাস্তা কিছু বলে দিতে পারবেন। সেই রাস্তা আমাদের সকলেরই জানা উচিত, অনুধাবন করা উচিত, তাই না? এরপরে গানের পরে আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। দেবমাল্য খাঁ চিঠি লিখেছেন ইছাপুর, নবাবগঞ্জ, উত্তর 24 পরগনা থেকে। তার চিঠি পড়ব আজকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, এই চিঠিপত্র পর্বে। ছোট চিঠি পড়ে শোনাই। আপনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। প্রভাতে শরণাগত অনুষ্ঠানটি আপনার সুদক্ষ পরিবেশনায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের ইছাপুর নবাবগঞ্জে রামকৃষ্ণ সাধন সমিতির একটি মন্দির আছে। মন্দিরে ঠাকুর, মা এবং স্বামীজির নিত্য পূজা হয় এবং ঠাকুরের জন্মতিথি উপলক্ষে 3 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান হয়। মন্দিরের সদস্যদের অনেকেই প্রতিদিন শরণাগত অনুষ্ঠান শোনেন। আপনার সুললিত কণ্ঠে ঠাকুরের কথামৃত শুনতে সকলে ভালোবাসেন। আমার একান্ত অনুরোধ এই যে আপনি যদি ঠাকুরের কথামৃতের সাথে সাথে উক্ত ঘটনার তারিখ এবং স্থান উল্লেখ করেন, তবে আপনার কাছে খুবই কৃতজ্ঞ থাকব। ইতি দেবমাল্য খাঁ, নিবাস ইছাপুর, নবাবগঞ্জ, উত্তর 24 পরগনা। হ্যাঁ, মানে প্রথম যে কথাটা বলবার সেটা হচ্ছে যে
আপনি তো শরণাগত শোনেন সে অনেকদিন আগে থেকেই জানি, তার কারণ আপনি খুব নিয়মিত চিঠি লিখতেন, এখন আর লেখেন না। কেন লেখেন না সেইটা নিয়ে আমার অভিযোগ আছে। আশা করি আপনি এই অভিযোগের একটা প্রতিকার করবেন এবং নিয়মিত চিঠি লিখবেন। সে তো একটা দেবমাল্য খাঁকে আমি একটা কথা বললাম, কিন্তু তার বাইরে আপনি যে বলেছেন ইছাপুর নবাবগঞ্জের রামকৃষ্ণ সাধন সমিতির মন্দির, সেখানকার যারা মানুষজন তারা এই অনুষ্ঠান শোনেন, অনেকেই শোনেন, এইটা শুনে আমার বড় ভালো লাগছে। আমি খুব সম্প্রতি এই বিগ এফএম এর যারা কর্তা ব্যক্তি আছেন তাদের মধ্যে একজন আমাকে বললেন যে তোমার অনুষ্ঠান কতজন শোনে জানো, মোটামুটি আমাদের রেকর্ড অনুযায়ী কতজন শোনেন বলে আমি একটা সংখ্যা শুনলাম, কিন্তু শুনে বিশ্বাস করতে পারলাম না আর কি। বলে আবার জিজ্ঞেস করলাম, হ্যাঁ কি বললে? তো তিনি বললেন যে 40 লাখ মানুষ নাকি এই অনুষ্ঠানটা শোনেন ওদের হিসেব মতো। আমার এখনো পর্যন্ত বিশ্বাস হয় না এত মানুষ শরণাগত শোনেন, শরণাগত অনুষ্ঠানকে ভালোবাসেন। তো আপনি যে কথাটা বলেছেন সেইটার উত্তরে বলি, কথামৃতে আপনার আদেশ শিরোধার্য। আমি নিশ্চয়ই যেখানে যেখানে তারিখ বলে দেওয়া থাকবে সেই জায়গায় আমি নিশ্চয়ই তারিখের উল্লেখ করব। তবে কথামৃত তো শেষ হয়ে আসছে, কথামৃত শেষ করার পরে ওই জায়গায় কোন বই পড়বো সে ব্যাপারে আমি সমস্ত শ্রোতাকেই বলছি, যদি একটু পরামর্শ দেন। কারণ কথামৃত এমন একটা গ্রন্থ, তারপরে কি বই পড়বো বুঝতে পারছি না, সেইটা নিয়ে আমি একটু চিন্তিত হয়ে আছি। আপনারা যদি দয়া করে একটু পরামর্শ দেন। চিঠিপত্র শেষ হলো, এরপর আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা। যে মহাপুরুষের কথা বলবো তিনি এশিয়ার মানুষ এবং অসামান্য একজন জ্ঞানী মানুষ। জ্ঞানী বলতে যেটা বোঝায় সেই রকম আর কি। তিনি হচ্ছেন চীনের মানুষ, কনফুসিয়াস। কনফুসিয়াসকে নিয়ে শুরু হচ্ছে মহাপুরুষের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। জীবনের কথা শোনাবো আপনাদের, তার জীবনের গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই শনিবারে প্রত্যেক শনিবারে যে মহাপুরুষের কথা বলি সেই মহাপুরুষের কথায়। কনফুসিয়াস কোন সময়কার লোক? যীশুখ্রিস্ট জন্মাবার 551 বছর আগে তার জন্ম হয়েছিল এবং যীশুখ্রিস্ট জন্মাবার 479 বছর আগে তিনি এই পৃথিবী ত্যাগ করে চলে যান। তার মানে বুঝতে পারছেন যে কত পুরনো সময়ের একজন মানুষ। সেই মানুষটির কথা বলি আপনাদের। তো চীন দেশের কথা। চীন দেশে লু শিয়াং নামে একজন মানুষ বাস করতেন। তিনি সেনাপতি ছিলেন, রাজার সেনাপতি ছিলেন। লু বলে রাজ্যটির নাম লু, সেখানে লু শিয়াং অবসরপ্রাপ্ত একজন সেনাপতি। খুব বড় বীর ছিলেন, নিজের অসামান্য বীরত্ব ছিল, দুর্জয় সাহস ছিল, প্রভূত কৃতিত্বের পরিচয় দিয়েছেন। সাধারণ সৈনিক হিসেবে তিনি তার জীবন শুরু করেছিলেন, তারপরে একেবারে সেনাপতি হয়ে গিয়েছিলেন। এবং বলা বাহুল্য সেনাপতি, আর্থিক দিক থেকেও মানে তিনি বেশ সম্পন্ন পরিবারের মানুষ, টাকা পয়সা আছে, কিন্তু মনে শান্তি নেই। কেন শান্তি নেই? তার সব মেয়ে, কটি মেয়ে? 9টি মেয়ে। 9টি মেয়ে, কিন্তু একটিও ছেলে নেই। আর আজকের দিনে আমাদের মনে হয় যে মেয়ে আর ছেলের মধ্যে তফাৎ কি আর আছে, কিন্তু আমি অন্য একটা দিক থেকে ভাববার চেষ্টা করছিলাম যে একজন সেনাপতি, যুদ্ধ যার কাজ, অবসরপ্রাপ্ত, তিনি একজন পুত্র সন্তানকে তো চাইবেন, মানে মানসিক দিক থেকেও তার একটা প্রার্থনা হবে যে আমার মতন বীর, আমার মতন সাহসী একজন পুত্র সন্তান হবে, এরকম একটা আকাঙ্ক্ষা তো হতে পারে। তো যাই হোক, পুত্র নেই। এবং আর একটা ব্যাপারও তো আছে যেটা আমাদের মধ্যেও আছে, মানে আমি বলছি হিন্দুদের মধ্যেও খুব আছে, যে পুত্রের হাতের জল না পেলে আত্মা শান্তি পাবে না। সেই জন্য লু শিয়াং মানসিক দুর্ভাবনায় খুব ভেঙে পড়েছেন। তাদের গ্রামের পথ দিয়ে যাচ্ছেন, কেউ খুব তেষ্টা পেয়েছে। তো পথের পাশেই একটা কুটির, কুঁড়ে ঘর, একেবারে বোঝাই যায় খুব গরিব কোনো চাষির কুঁড়ে ঘর। তো সেখানে গিয়ে একটু জল চেয়েছে। তো ভেতর থেকে একটি মেয়ে, একটা কিশোরী মেয়ে,
সে এসে তাকে জল দিল। মেয়েটির নাম হচ্ছে চেং সাই। তো লুসিয়াং এর তাকে দেখে খুব ভালো লাগলো, মনে হলো মেয়েটি সুলক্ষণা, এবং একে যদি আমি বিয়ে করি তাহলে এর গর্ভে নিশ্চয়ই আমার একটা ছেলে হবে, একটা পুত্র সন্তান আমি পাবো। তো লুসিয়াং বললেন যে তোমার বাবার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। তো বাবা এলেন, তা বাবাকে বললেন যে এই ব্যাপার, তোমার মেয়েটিকে আমি বিয়ে করতে চাই, তা তুমি যদি রাজি থাকো তাহলে আমি ওকে বিয়ে করতে পারি, তার বদলে আমি প্রচুর অর্থ দেবো তোমাকে। তো চাষি তো খুব মুগ্ধ, লুসিয়াং এর মতন একজন মানুষ, বিখ্যাত মানুষ, প্রচুর টাকা পয়সা, সেই টাকা পয়সা দেবেন বলছেন, এবং মেয়েটিও কিন্তু সম্মতি জানালো। লুসিয়াং এর তখন খানিকটা বয়স হয়েছে, এই মেয়েটি কিশোরী, কিন্তু সে সম্মতি জানালো, সে রাজি হয়ে গেল। সেই রাতেই তারা মিলিত হলেন, কিন্তু এইভাবে মিলনের কথা সকলের কাছে গোপন রাখলেন, কারণ এ কথা যদি জানাজানি হয়ে যায় বাড়িতে একটা অশান্তি হবে, তার একাধিক স্ত্রী, তারা ভীষণ রেগে উঠবে। আর গোপনে গোপনে পুত্র সন্তানের জন্য এই লুসিয়াং পাহাড়ের দেবতার কাছে নিয়মিত প্রার্থনা জানাতে থাকেন। শুনছেন কনফুসিয়াসের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনবো, গানের পর আবার কনফুসিয়াসের কথায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথা, এই পর্যায়ে কনফুসিয়াস, চীনের প্রখ্যাত দার্শনিক, জ্ঞানী একজন মানুষ কনফুসিয়াস। তো যা বলছিলাম আপনাদের, লুসিয়াং তো সেই মেয়েটিকে বিয়ে করেছেন, মেয়েটির সঙ্গে থাকছেন এবং দেবতার কাছে, পাহাড়ের দেবতার কাছে নিয়মিত প্রার্থনা করছেন যে হে প্রভু, আমাকে একটি পুত্র সন্তান দাও, পুত্র সন্তান দাও। তো দেবতা তার প্রার্থনা শুনলেন। চেং সাই, ওই যে মেয়েটির নাম বলেছিলাম আপনাদের, সেই চেং সাই এর একটি ছেলে হলো। এইবারে তো আর এই খবরটা গোপন রাখা যাবে না, এই খবরটা তো প্রকাশ করতেই হবে। ফলে এই খবরটা চলে গেল, এই লুসিয়াং এর স্ত্রীদের কাছে চলে গেল। তারা তো বুঝতেই পারছেন ভয়ঙ্কর রেগে গেল, আরে এটা কি, আমরা আছি, ও কোথা থেকে একটা রাস্তার মেয়ে, একটা চাষি ঘরের মেয়ে, তাকে বিয়ে করলো, তার গর্ভে পুত্র সন্তান হলে কি হচ্ছে এটা, ও পাগল পাগল পাগল। তো লুসিয়াংকে তারা পাগল বলে ঘরের মধ্যে আটকে রেখে দিল, এবং লুসিয়াং অসুস্থ হয়ে পড়লেন। তারপরে তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হলো না, কয়েক মাস বাদে লুসিয়াং এর মৃত্যু হলো। তাহলে চেং সাই স্বামী হারা হলো, কম বয়সে একটি মাত্র পুত্র সন্তান নিয়ে। এই যে নবজাত শিশু পুত্রটি, তাকে চেং সাই আস্তে 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 বড় করে তুলছে। লুসিয়াং বলেছিলেন যে তোমাকে প্রচুর টাকা পয়সা দেবো, সেই চাষিকে বলেছিলেন, চেং সাইয়ের যে বাবা তাকে বলেছিলেন, চেংকেও বলেছিলেন যে টাকা পয়সা দেবো, কিন্তু কিছু দিতে পারেননি। ফলে চেং সাই নিজেই ওই বাচ্চাটাকে মানুষ করবার সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিল। চাষির ঘর, চরম অভাব অনটন, তার মধ্যে একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে মানুষ করছেন, এবং আশপাশের যারা পাড়া প্রতিবেশী লোকজন সমস্ত আছে, তারা তো নানান রকমের সমস্ত ঠাট্টা ইয়ার্কি করে, বিদ্রুপ করে। তো আর গ্রামে থাকা যায় না। তখন চেং সাই ওই গ্রাম ছেড়ে অন্য আর একটা জায়গায়, রাজধানী চুফুর কাছে এক গ্রামে গিয়ে বসবাস করতে শুরু করলেন। খুব অভাবের মধ্যে দিয়ে বড় হচ্ছেন এই বাচ্চা ছেলেটি। তিনি কনফুসিয়াস, আমরা তার কথায় তো আসবো, বড় হবার পর তার কথায় আসবো। খুবই অভাব অনটনের মধ্যে, কিন্তু স্বামীর প্রতি চেং সাইয়ের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সেইটা কখনো দূর হচ্ছে না। এবং চেং সাই মনে মনে খুব অহংকার করতেন যে আমার স্বামী ওই রকম একজন বীর, ওই রকম একজন সেনাপতি, এই সমস্ত বলতেন। তো এই করতে 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 আস্তে 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 কনফুসিয়াস বড় হয়ে উঠছেন। চেং তাকে শিক্ষা দিচ্ছেন।
চেঙ্কি বলছেন, বলছেন তুমি খুব গরিব, তুমি খুব অভাব অনটনের মধ্যে আছো, কিন্তু বাবা এর জন্য তুমি লজ্জা পেও না। একটা কথা মনে রাখবে, তোমার বাবা একজন মহান মানুষ ছিলেন। এবং কনফুসিয়াসের ভেতরে এই কথাটা ঢুকে গেছে। তিনিও তার বাবাকে খুব সম্মান করতেন, আর একটা অসম্ভব আত্মসম্মান বোধ হয়তো মায়ের কাছ থেকেই পেয়েছিলেন তিনি। তার ফলে হ্যাঁ আমি গরিব, গরিব তো কি হয়েছে, তার জন্য লজ্জা পাবার কোনো ব্যাপার নেই। কনফুসিয়াস বড় হচ্ছেন, তারপরে কি হলো